প্রিয় দর্শকবিন্দু, স্বাগতম আপনাদের সকলকে আমাদের আজকের এই বিশেষ পর্বে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যা দেখে আপনি হতবাক হয়ে যাবেন এবং বর্তমান সরকারের দুর্বলতা ও ব্যর্থতার পূর্ণাঙ্গ চিত্রটি উপলব্ধ করতে পারবেন। আপনি যদি বর্তমান ইউনূস সরকারের বিরুদ্ধে ন্যায় বিচারের খোঁজে থাকেন এবং সরকারের দুর্নীতি, সন্ত্রাসবাদ ও ব্যর্থতা নিয়ে সমালোচনা শুনতে আগ্রহী হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। আর যদি আপনি বর্তমান সরকারের পাকিস্তানি প্রেমিক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি থেকে দূরে থাকুন দয়া করে, কারণ এই ভিডিওটি আপনার মনকে অস্থির, চঞ্চল করে তুলবে। আজ আমরা দেখব কিভাবে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ছিল দেশের জন্য এক অপরিহার্য শক্তি এবং কিভাবে তার সরকারকে সরিয়ে দিয়ে ইউনূস সরকারের অধীনে বর্তমানে দেশ ধ্বংসের দিকে এগোচ্ছে। কোনো রাজনৈতিক বক্তৃতা বা ভাষণ আমি আপনাদেরকে শোনাবো না, বরং ইদানিং দেশে ঘটে যাওয়া 12টি বিশেষ খবরের মাধ্যমে আমরা তুলে ধরব মেডেল বিজয়ীর হাতে কিভাবে দেশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে, বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করা হচ্ছে এবং কিভাবে প্রশাসনের অরাজকতা ও দুর্নীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন আওয়ামী লীগের শক্তি এবং বর্তমান সরকারের দুর্বলতা, বর্তমান সরকারের দুর্নীতি ও অপরাধের উদাহরণ, সমাজকে শান্ত করার ফন্দিতে সেনাবাহিনীর হাতে বিশাল ক্ষমতা দেওয়া সত্ত্বেও সন্ত্রাসবাদ ও সহিংসতা কেন থামছে না, বিশ্ব সম্পর্ক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র, অরাজকতা ও প্রশাসনিক ব্যর্থতা, ধর্মীয় স্থান ও মুক্তিযোদ্ধাদের অবমাননা। আমরা শুধু বর্তমান সরকারের ব্যর্থতা আর দুর্নীতির কথা নিয়ে সমালোচনা করব না, বরং দেখাবো কিভাবে আওয়ামী লীগ সরকার ছিল দেশের উন্নতির জন্য অপরিহার্য। আপনি প্রস্তুত তো? তাহলে যাত্রা শুরু করছে কিন্তু বর্তমান সরকারের বিরুদ্ধে বাস্তব সত্যগুলো সামনে তুলে ধরার। এই ভিডিওতে আপনি পেতে চলেছেন সেই সব খবরাখবর যা বর্তমান সরকারের আড়ালে লুকিয়ে ছিল এতদিন। বন্ধুরা, এই দেশে যখনই আমরা শক্তিশালী একটা নেতৃত্বের কথা বলি, তখন আমাদের সামনে একটি নাম অবশ্যই ভেসে ওঠে, বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ এই দল সেই দল যে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে, যার নেতৃত্বে দেশের কোটি কোটি মানুষের মনের ভরসা আজও অটুট। কিন্তু বর্তমানে আমরা কি দেখছি? আমাদের দেশ এখন পরিচালিত হচ্ছে ইউনূসের মতো একজন দুর্বল ব্যক্তির নেতৃত্বে, যার অধীনে বিএনপি জামাতের সন্ত্রাসীরা প্রকাশ্যে তাণ্ডব চালাচ্ছে। আওয়ামী লীগ যে দলটি দেশের প্রতিটি কোনায় কোনায় এখনও বিদ্যমান, তাদের সমর্থকরা আজও দেশের মেরুদণ্ড হিসাবে দাঁড়িয়ে আছে। আপনি কি সত্যিই ভাবতে পারেন যে এই বিশাল জনগোষ্ঠী হঠাৎ করে কোথাও উধাও হয়ে গিয়েছে? মোটেও না, তারা আজও আছে, দেশকে, তাদের দলকে রক্ষা করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আজ তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? কেন এই সরকার তাদের মতামতকে দমিয়ে রাখতে চাইছে? বন্ধুরা, আজ আমরা এমন এক দেশকে দেখছি যেখানে দুর্নীতি এবং অপব্যবহার আমাদের সমাজের শিরায় প্রবেশ করে গিয়েছে। বর্তমান সরকার, যাদের নেতৃত্বে আমাদের আমরা আশা রেখেছিলাম যে দেশে একটা বড় উন্নতি আসবে, দেশে উন্নতি করা হবে, তারা আজ নিজেদের স্বার্থ সিদ্ধিতে মত্ত। এবং এর সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের ত্রাণ কার্যক্রম, যেখানে দেশের সাধারণ মানুষের কষ্টে অর্জিত টাকা এবং সংগ্রহকৃত মালামাল দুর্নীতির খপ্পরে পড়ে গিয়েছে। আপনারা হয়তো শুনেছেন, যখন দেশের 11টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিল, হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে গেল, সেই সময় ছাত্ররা ত্রাণ সংগ্রহে হাত লাগালো। ঢাকা শহরে টিএসসি এলাকায় তারা টাকা তুলল, বিপুল পরিমাণ অর্থ, 11,10,13,569 টাকা। সাধারণ মানুষ মন খুলে ত্রাণ তহবিলে সাহায্য দিল। ছাত্ররা বিপুল পরিমাণ অর্থ এবং 191 ট্রাক মালামাল সংগ্রহ করল। এটা কি দেশের এই দুরবস্থায় একটা বড় সুসংবাদ ছিল না? কিন্তু আজ কি দেখছি আমরা? সেই 11 কোটি টাকার মধ্যে মাত্র 1,75,00,000 টাকা ত্রাণ হিসাবে ব্যয় করা হয়েছে। বাকি 9 কোটি টাকা কোথায়? ব্যাংকে পড়ে আছে সুদ খাওয়ার জন্য। 56 লক্ষ মানুষ সেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘরবাড়ি ভেঙে গেছে, ফসলের ক্ষতি হয়েছে এবং মৎস্য সম্পদও ধ্বংস হয়েছে। বহু মানুষ তখন শুধু ওষুধ পর্যন্ত পায়নি, স্লাইনের অভাবে মৃত্যুর মুখে ছিল, অথচ ত্রাণের টাকাগুলো ব্যাংকে পড়েছিল। আপনি কি এই কাজটিকে দুর্নীতি বলে মানবেন না? বন্ধুরা, দেশের দুর্নীতি কি এভাবেই চলবে?
বর্তমান সরকার কি এসব দেখছে না, নাকি এরাই এর মূল পরিকল্পনাকারী? এই যে টাকা ব্যাংকে ফেলে রাখা হয়েছে, এই যে মানুষের কষ্টের টাকা ব্যাংকে সুদ খাওয়ার জন্য রেখে দিয়েছে সমন্বয়করা, এটাই কি আমাদের দেশ চালানোর পদ্ধতি? আরও শুনুন, শুধু টাকা নয়, মানুষ যে কাপড় দিয়েছে ত্রাণ হিসাবে, সেই কাপড়ও দুর্নীতির খপ্পরে পড়ে গিয়েছে। চ্যানেল আইয়ের এক প্রতিবেদনে আমরা দেখলাম সেই কাপড়গুলো টিএসসি থেকে বিক্রি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যাদের এই কাপড় দিয়ে সাহায্য করতে চেয়েছিল, সেই কাপড় এখন খেতে শোকানো হচ্ছে এবং মাত্র 20,000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে ত্রাণের কাপড় কি এভাবেই ব্যবসায় পরিণত হবে? এবার ভাবুন, এই সরকারের অধীনে থাকা মানুষেরা কেমন দুর্নীতি করছে। ছাত্রদের হাতে থাকা ত্রাণের টাকা ও কাপড়ের এই অব্যবস্থাপনা কিভাবে দেশের দুরবস্থা ও দুর্বল সিস্টেমের পরিচালক দেশকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তা এই ঘটনাগুলোর মাধ্যমে প্রতিফলিত হচ্ছে পরিষ্কারভাবে। এবং এই সকল দুর্নীতির পিছনে আছে আমাদের মেডেল বিজয়ী ইউনূস সরকার এবং তাদের নীতিহীন সিস্টেম। আমরা কি এই দুর্নীতির বিচার পাবো, নাকি আমরা এই দুর্নীতিবাজদের সহ্য করতেই থাকব? বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষ আজ প্রশ্ন করছে, আমাদের সাথে এই প্রহসন আর কতদিন চলবে? এই সরকার কি মানুষের পাশে দাঁড়ানোর কোনো সামর্থ্য রাখে, নাকি তাদের নীতিতে শুধু দুর্নীতির গল্প লেখা থাকে? বন্ধুরা, আজকের বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কেবল দুঃখজনক নয়, আমাদের জাতির জন্য অত্যন্ত বিপজ্জনকও বটে। কারণ বর্তমান ইউনূস সরকারের শাসন আমলে দেশের সম্পদ ধ্বংস ও সন্ত্রাসের উত্থান আমরা প্রতিদিন দেখছি। এটা কি আমাদের প্রিয় বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না? শুনুন তাহলে, বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী কিভাবে আমাদের দেশের সম্পদ ধ্বংস করছে। গাজী টায়ারে আগুন দেওয়া, প্রাণ আরএফএল ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া, এসব ঘটনা কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা? না, এগুলো একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের জায়গাগুলো আজ ধ্বংস হয়ে গিয়েছে। শুধু আওয়ামী লীগের লোকেরা নয়, দেশের সাধারণ মানুষের রুটি রুজিও আজ বিপন্ন। বিএনপি জামাতের সন্ত্রাসীরা কি কেবল আওয়ামী লীগকে টার্গেট করছে? তারা দেশের সম্পদ ধ্বংস করে সাধারণ মানুষের জীবিকাকে ধ্বংস করছে, যেন এই দেশটি একটি শ্মশানে পরিণত হয়। আওয়ামী লীগ সরকার থাকাকালীন বড় বড় কারখানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এমন বিশৃঙ্খলা না আমরা কখনো দেখিনি। শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ নিরাপদে ছিল, কিছু থাক না থাক। দেশের শিল্পের বিকাশ ঘটেছিল, কিছু হোক না হোক। কিন্তু আজ এই দৃশ্যপট একেবারে উল্টে গেছে। আমরা কি করে চুপ থাকতে পারি যখন দেশের মাটি, দেশের সম্পদ, দেশের শান্তি এভাবে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে? কিন্তু বর্তমান সরকার কি করছে? তারা কি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে? না, বরং তারা এই সন্ত্রাসীদের আরও হাত শক্ত করছে। এই সন্ত্রাসীরা ইন্টারপোলের তালিকাভুক্ত ছিল এবং তাদের মুক্তি প্রদান করেছে কে? ইউনূস সরকার। এই সন্ত্রাসীরা যারা যারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর দায়ে অভিযুক্ত, আজ তারা বাংলাদেশের মাটিতে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তাই এখন বড় প্রশ্ন হলো, এই সন্ত্রাসীদের মুক্তি দিয়ে সরকার কাকে সুরক্ষা দিচ্ছে? দেশের মানুষের নিরাপত্তা কে রক্ষা করবে? মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। তাই এটা বর্তমান ইউনূস সরকারের দুর্বলতা এবং আমেরিকার ষড়যন্ত্রের পরিষ্কার প্রমাণ। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি ব্রিফিংয়ে বাংলাদেশের শীর্ষ 6 জন সন্ত্রাসীর মুক্তির প্রসঙ্গ উঠে এসেছে। একজন সাংবাদিক যখন সরাসরি প্রশ্ন করে যে এই সন্ত্রাসীরা মুক্তি পাওয়ার ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়তে পারে কিনা, তখন মার্কিন সরকার সেখানে ওই সাংবাদিকের এই প্রশ্নের কোনো জবাব দেয়নি। এটি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখায় কিভাবে আমেরিকার ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে মোহাম্মদ ইউনূসকে পুতুল হিসাবে বসানো হয়েছে, যার মাধ্যমে আমেরিকার স্বার্থ পূরণ করা হচ্ছে। এই খবরটি প্রমাণ করে যে বাংলাদেশের সন্ত্রাসবাদ বৃদ্ধির পিছনে আন্তর্জাতিক শক্তির একটি বিশাল হাত রয়েছে এবং বর্তমান সরকার শুধুমাত্র সেই শক্তির ইচ্ছে পূরণ করছে। আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই কিভাবে শেখ হাসিনার মতো একজন শক্তিশালী নেত্রীকে সরিয়ে বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করে একটি দুর্বল সরকারকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে। আমাদের সবার মনে রাখতে হবে, এমন শাসন ব্যবস্থার অধীনে আমরা কেউ কিন্তু কখনোই নিরাপদ নই।
আজ আমাদের দেশের সম্পদ ধ্বংস হচ্ছে, সন্ত্রাসীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, আজ সরকার তাদের মুক্তি দিয়ে জনগণের জীবনে অরাজকতা ডেকে আনছে। বন্ধুরা, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সন্ত্রাসীরা মুক্ত থাকবে আর সাধারণ মানুষের জীবিকা ধ্বংস হয়ে যাবে? তাই আজ যদি আমরা আওয়ামী লীগের শক্তি এবং আদর্শ না ধরে রাখি, তাহলে এই সন্ত্রাসী সরকার আমাদের দেশকে ধ্বংসের একদম শেষ সীমানায় নিয়ে যাবে। বন্ধুগণ, আজকের বাংলাদেশ আমরা কেবল অভ্যন্তরীণ সমস্যার সম্মুখীন হচ্ছি না, আমাদের আন্তর্জাতিক সম্পর্কেও চরম ষড়যন্ত্রের জাল একেবারে বিছিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমা শক্তির হাতে আমাদের দেশকে তাদের ইচ্ছে মতো পরিচালিত করার এক নীরব ষড়যন্ত্র চলছে, আর বর্তমান ইউনূস সরকার সেই ষড়যন্ত্রেরই একটি অংশ। আজকের বাংলাদেশে আমেরিকার ষড়যন্ত্র কতটা গভীরে গেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার কথা শুনলে আপনারা বুঝবেন। শুনুন একটু। মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই লক্ষ্য আছে যে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরেও তাদের আধিপত্য, আমি বলবো না, তাদের ইনফ্লুয়েন্স যেন বজায় থাকে, কারণ তাদের স্বার্থ আছে, এখানে তাদের স্ট্র্যাটেজিক স্বার্থ আছে। আমেরিকা বাংলাদেশে তার আধিপত্য বজায় রাখতে কতটা আগ্রহী শুনলেন তো। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপরে তাদের স্ট্র্যাটেজিক স্বার্থ রয়েছে, আর সেই স্বার্থ পূরণে তারা বাংলাদেশে একটি পুতুল সরকারের মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, আর সেই পুতুল সরকার হলো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার। কিন্তু এটা কি শুধু আমেরিকার ষড়যন্ত্র? না না না, এর পিছনে আরও বড় একটা আন্তর্জাতিক খেলা চলছে। ভারত এবং চীনের মধ্যে চলমান সীমান্ত বিরোধ দীর্ঘদিন ধরে একটা গুরুতর সমস্যা হয়েছিল, কিন্তু হঠাৎ করে এখন সেই সব সমস্যা মিটে গিয়েছে এবং বহু বছর পর দুই দেশের মধ্যে আবার নতুন করে বিমান চলাচলও শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই হঠাৎ করে পরিবর্তন হওয়া পরিস্থিতির দিকে তাকালে প্রশ্ন জাগে, বাংলাদেশে কি কোনোভাবেই এই আন্তর্জাতিক সম্পর্কের কোনো প্রভাব পড়তে চলেছে? ভারত এবং চীন তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্ত সমস্যা এখন মিটিয়ে নিচ্ছে, কারণ তারা আমাদের আগেই বুঝে গিয়েছে যে বাংলাদেশে এখন আমেরিকার রিমোটে পরিচালিত হওয়া একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকেই জানি। তাই ভারত ও চীন এই দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির মধ্যে বাংলাদেশ একটি প্রধান কাণ্ডারি হতে পারত, কিন্তু ইউনূস সরকারের পশ্চিমা কূটনীতি এবং ভিখারির মতো হাত পেতে আমেরিকার থেকে টাকা ভিক্ষে নিয়ে আমেরিকার হাতে পুরোপুরি অসহায় হয়ে থাকা দেশের সেই ভূমিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিয়েছে। তাহলে এবার কি বাংলাদেশ নিজের এই প্রতিবেশী দুই দেশকে শত্রু বানিয়ে, বহু দূরে অবস্থান করা একজনকে বন্ধু বানিয়ে এই দুই প্রতিবেশী দ্বারা জাঁতাকলের মতো পেশাই হতে চলেছে? এটা এই জন্যই বলছি, কারণ এর পিছনে আরেকজন বড় খেলোয়াড় রাশিয়ার অনেক বড় স্বার্থ জড়িয়ে রয়েছে। রাশিয়া এখন আপ্রাণ চেষ্টা করছে ভারত ও চায়না একত্রিত হয়ে যাক, যাতে রাশিয়া, ভারত ও চায়না এই তিনটি মহাশক্তি একত্রিত হয়ে দাঁড়াতে পারে এই এশিয়াতে আমেরিকার বিরুদ্ধে। আর এটা খুব শীঘ্রই সফল হতে চলেছে। ইউনূস সরকার যেভাবে গুটি চালতে শুরু করেছে তাতে খুব শীঘ্রই এটাই হবে। ইউনূস সরকার এবং তার বড় ভাই পাকিস্তান সরকার এবং এই দুই সন্তানের পিতামহ সারা দুনিয়াতে যুদ্ধ বাঁধানো আমেরিকান সরকার বনাম ভারত, চায়না, রাশিয়া। খেলাটা বেশ জমবে ভালো, সবাই সবার ফায়দা লুটে নিয়ে বেরিয়ে যাবে, আর মধ্যিখানে পড়ে আমাদের সোনার বাংলাদেশটা 100 বছর পিছিয়ে যাবে, মধ্যপ্রাচ্যের কিছু দেশের সাথে যেমনটা হয়েছে। তাই আজ যদি সেই 100 বছর পিছিয়ে যাওয়া থেকে দেশকে বাঁচাতে হয়, তাহলে আমাদের একটি শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন, যেটি ইউনূস সরকার দিতে ব্যর্থ হচ্ছে। বন্ধুরা, ইউনূস সরকারের আমেরিকার প্রতি আনুগত্য এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের দেশ আজ কোনো কৌশলগত অবস্থান দেশ আজ নেই। একদিকে আমেরিকার প্রভাব, অন্যদিকে ভারত চীনের সম্পর্ক, এর মধ্যে বাংলাদেশের কোনো শক্তিশালী ভূমিকা নেই। শেখ হাসিনার সরকার থাকলে আজ আমাদের কূটনৈতিক অবস্থান কত শক্তিশালী হতে পারত, এই প্রশ্নটাই আজ আমাদের সবার মাথায় ঘুরছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের বাংলাদেশে প্রশাসনিক ব্যর্থতা আর অরাজকতা কতটা বিস্তৃত হয়েছে তা আমরা প্রতিদিনের জীবনে প্রত্যক্ষ করছি। জনগণ আজ কোথাও নিরাপদ নয়, আর সরকার প্রশাসনিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছিয়েছে যে সরকার তার প্রশাসনিক ব্যর্থতাকে ঢাকতে সেনাবাহিনীকে পর্যন্ত মাঠে নামিয়ে দিয়েছে, কিন্তু তার ফলাফল কি?
প্রথমেই বলি টোল প্লাজার অরাজকতার ঘটনাটি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় যা ঘটেছে তা আমাদের দেশের বর্তমান প্রশাসনিক অবস্থার সবচেয়ে বড় একটা উদাহরণ যে কতটা ক্ষতি হয়েছে। কিছু উগ্রবাদী মানুষ পুরো টোল প্লাজার সিস্টেম ধ্বংস করে দিয়েছে। টোল দেওয়ার বদলে উল্টে টোল প্লাজার ব্যারিকেড ভেঙে গাড়ি নিয়ে তারা চলে গিয়েছে। একজন নিরীহ কর্মচারীকে সেখানে মারধর করা হয়েছে শুধু এই কারণে যে তিনি তাদের থামানোর চেষ্টা করেছিলেন। এটাই কি আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা যে টোল প্লাজার মাধ্যমে সরকারের আয় হওয়া উচিত ছিল, সেখানে সরকারি দলের লোকজনই রাষ্ট্রের আয়ের উৎস ধ্বংস করছে। দেশের নিজস্ব ইনকাম সোর্সগুলো নষ্ট হচ্ছে ঠিক এভাবেই, আর সরকার কিছুই করতে পারছে না। তাহলে মাঠের সেনাবাহিনী নামিয়ে লাভটা কি হলো? নাকি সেনাবাহিনী নামানোর পিছনে আমরা যেটা সন্দেহ করছি সেটাই আসল কারণ? আজ এই প্রশাসনিক অরাজকতা এমন জায়গায় পৌঁছিয়েছে যে ইউনূস সরকারের অধীনে আইন শৃঙ্খলার কোনো স্থিরতা নেই। তবে প্রশাসনিক ব্যর্থতা এখানেই শেষ নয়। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে তাদেরকে মাটিয়ে তো নামিয়েছে, কিন্তু সেনাবাহিনীকে যে উদ্দেশ্যে নামানো হয়েছে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কেন? কারণ সেনাবাহিনী মাঠে নামানোর পরের দিনই যে দুটো ঘটনা ঘটল, ছাত্রলীগ নেতা শামীম মোল্লা এবং একজন পাগল যে তার মানসিক রোগী তোফাজ্জল হোসেনের নির্মম মৃত্যু হয়েছে, এই দুটো ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে কিভাবে এই সরকার আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। শামীম মোল্লা, যিনি ছাত্রলীগের একজন নেতা ছিল, তাকে প্রকাশ্যেই পিটিয়ে হত্যা করা হলো, আপনারা তো সকলেই জানেন। আর তোফাজ্জল যে একজন মানসিক রোগী, কোনো প্রমাণ নয়, শুধুমাত্র সন্দেহের বশে তাকে অত্যাচার করে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সরকার সেনাবাহিনীর মতো একটি পবিত্র প্রতিষ্ঠানকে কিভাবে নিজেদের অপকর্ম ঢাকতে ব্যবহার করছে, কিন্তু সেই ঢাকার কাজটাও করতে ব্যর্থ হচ্ছে। আমরা কি এটাই আশা করেছিলাম প্রশাসন এবং সেনাবাহিনীকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করা হবে? এই সরকার যে কতটা নিচে নেমে গেছে তা আজ পুরো দেশবাসী দেখছে। ইউনূস সরকারের অধীনে আজ আমাদের দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। প্রিয় দর্শকবিন্দু, দেশের বর্তমান পরিস্থিতি যে তৈরি হয়েছে আর আমাদের স্বর্ণবিজয়ী নেতার হাতে দেশের যে ধর্মীয় মূল্যবোধ এবং আমাদের গর্বিত মুক্তিযোদ্ধাদের সম্মান, এগুলো কি আজ রক্ষিত আছে? আপনার কি মনে হয়? ইউনূস সরকারের অধীনে আজ আমরা এক ভয়াবহ বিপদের সম্মুখীন। আমাদের ধর্মীয় স্থান, আমাদের মুক্তিযোদ্ধাদের কবরও আজ নিরাপদ নয়। প্রথমেই আসি একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি করা অত্যাচারের কথা। মঈনুদ্দিন খান বাদল, যিনি বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেছেন, তার কবরটাকেও পর্যন্ত এই সরকার নিরাপদ রাখতে পারেনি। যারা দেশের জন্য জীবন দিয়ে গেছেন তাদের কবর পর্যন্ত এই সরকার ও তাদের গুন্ডা বাহিনীর অত্যাচারের শিকার হচ্ছে। মঈনুদ্দিন খান বাদলের কবর ধ্বংস করে সেটি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটি একটি দেশের জন্য এর থেকে বড় আর কি অপমান হতে পারে একটা দেশের জন্য? একজন মুক্তিযোদ্ধা যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন, তার কবরও আজ ধ্বংস করা হচ্ছে। যারা দেশের জন্য নিজের প্রাণ দিয়েছেন তাদের প্রতি এই অবমাননা এই সরকারের অধীনে সহ্য করা হচ্ছে। এটা কি শুধুমাত্র একটি অপরাধ? না, এটি পুরো জাতির প্রতি একটি চরম অবমাননা। মুক্তিযোদ্ধাদের প্রতি এই অবমাননার মধ্যে দিয়ে আমাদের দেশের ঐতিহ্য ও গর্ব ধ্বংস করার চেষ্টা চলছে। তবে এটি কেবল মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেই ঘটছে না, আমাদের ধর্মীয় স্থানগুলোতেও আঘাত এসেছে। দেশের মাজারগুলোতে হামলা করা হচ্ছে, ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র স্থানগুলো একে একে ধ্বংস করা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, আর সরকার নিশ্চুপ। ইউনূস সরকার ধর্মীয় স্থাপনার এই অপমান কিভাবে সহ্য করতে পারছে? দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ, বিশ্বাস এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান সবকিছুই আজ এই সরকারের অধীনে ধ্বংসের পথে। স্বর্ণবিজয়ী সরকার ক্ষমতায় এসে শুধু উন্নতি রোধ করেনি, বরং আমাদের জাতীয় পরিচয়, ধর্মীয় বিশ্বাস এবং মুক্তিযোদ্ধাদের গর্বময় ইতিহাস পদদলিত করেছে। তাই শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাইব, অবশ্যই জানিয়ে যাবেন আজ আপনাদের মতামত। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।